সবাইকে উচ্চ মাধ্যমিক দর্শনের লজিক ক্লাসে স্বাগত। আজকের এই ক্লাসে আলোচনা করব 2024 সালে উচ্চ মাধ্যমিকের যে WBS এর টেস্ট পেপার রয়েছে সেই টেস্ট পেপারের দর্শনের পেজ নাম্বার G15 পেজের যে লজিকগুলি আছে সেগুলি সমাধান করব। তিনের এর অথবা নির্মলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করো এবং কোন পদ ব্যাপ্য ও কোন পদ অব্যাপ্য তা নির্দেশ করো। কেবলমাত্র শিক্ষিকারাই সবাই উপস্থিত ছিলেন। দেখো কেবলমাত্র আছে এ বচন হবে আর উদ্দেশ্যবিধি চেঞ্জ হবে। এলেপ করে এ বচন লিখবা সকল সবাই উপস্থিত মহিলা হয় শিক্ষিকা। উদ্দেশ্য ব্যাপ্য বিধেয় অব্যাপ্য। দুই লাল ফুলের গন্ধ নেই, দেখো নেই আছে ই বচন হবে। এলেপ করে ই বচন দে কোনো উদ্দেশ্য হচ্ছে লাল ফুল, কোনো লাল ফুল নয় গন্ধযুক্ত। উদ্দেশ্য ব্যাপ্য বিধেয় ব্যাপ্য। তিন লোকে কদাচিৎ সত্য কথা বলে। দেখো কদাচিৎ আছে ব্যতিক্রম নিয়ম। সদার্থক হলে ও বচন, অনর্থক হলে আয় বচন। যেহেতু সদার্থক আছে ও বচন হবে। এলেপ করে ও বচন দিয়ে লিখবো কোনো কোনো উদ্দেশ্য আছে লোক, কোনো কোনো লোক নয়। দেখো সত্য সত্য কথা বলে একবারে কি লিখবো সত্যবাদী, তাহলে কোনো কোনো লোক নয় সত্যবাদী। উদ্দেশ্য অব্যাপ্য বিধেয় ব্যাপ্য। চার সব ছাত্র যুক্তিবিজ্ঞান বোঝে না। দেখো সব আছে আর নয় আছে ও বচন হবে। এলেপ করে ও বচন দিয়ে লিখবো কোনো কোনো ছাত্র নয় এমন যারা যুক্তিবিদ্যা বোঝে। উদ্দেশ্য অব্যাপ্য বিধেয় ব্যাপ্য। বীর অথবা নিচের বাক্যগুলিকে আদর্শ আকারে রূপান্তরিত করে বিবর্তনে আবর্তন করো। তাহলে প্রথমে বিবর্তন করব তারপর আবর্তন করব। এক শিশুরা ছাড়া কেউ সরল নয়। দেখো ছাড়া আছে আর নয় আছে, কেবলমাত্র নিয়ম হয়ে যাবে। এ বচন হবে আর উদ্দেশ্য চেঞ্জ হবে। এলেপ করে এই বচন দিয়ে লিখবো সকল সরল। দেখো এখানে যেহেতু শিশু আছে ওই জন্য আমরা কি লিখবো বাচ্চা। যে সকল সরল বাচ্চা হয় শিশু। প্রথমে বিবর্তন কমপ্লিট করতে হবে, তাহলে প্রথমে লিখবো কি বিবর্তনীয়। দেখো একে বিবর্তন করলে এ থাকলে ই বচন হবে। এলেপ করে ই বচন দিয়ে লিখবো কোনো। দেখো বিবর্তনের উদ্দেশ্য এক থাকে, তাহলে সরল বাচ্চা গুণের পরিবর্তন হয় নয়, আর বিধেয় পদের আগে অবজবে, তাহলে অশিশু। পাশে লিখবো বিবর্তিত। এবার এই বিবর্তিত বচনকে আবর্তন করব, ই থাকলে আবর্তন করলে ই বচন হবে। অতএব চিহ্ন দিয়ে এলেপ করে ই বচন দিয়ে লিখবো কোনো। দেখো আবর্তনের উদ্দেশ্য বিধ চেঞ্জ হবে, তাহলে অশিশু আগে চলে আসবে। শিশু নয় সরল বাচ্চা। পাশে লিখবো আবর্তিত।
2 কোনো কিছুই যুগপদ, গোলাকার ও চতুষ্কোণ নয়। দেখো কোনো কিছুই নয় আছে, ই বচন হবে। এলেপ করে ই বচন দিয়ে লিখব কোনো। গোলাকার হচ্ছে উদ্দেশ্য, তাহলে গোলাকার বস্তু নয় চতুষ্কোণ। পাশে লিখব বিবর্তনীয়। একে বিবর্তন করব, ই থাকলে এ বচন হবে। এলেপ করে এই বচন দিয়ে লিখব সকল উদ্দেশ্যে এক হবে, তাহলে গোলাকার বস্তু হয় অচতুষ্কোণ। পাশে লিখব বিবর্তিত। দেখো একে আবর্তন করলে এ থাকলে আয় বচন হবে, অতএব চিহ্ন দিয়ে এলেপ করে আয় বচন দিয়ে লিখব কোনো কোনো। দেখো আবর্তনের উদ্দেশ্যবিধে স্থান পরিবর্তন করবে, তাহলে চতুষ্কোণ বস্তু হয় গোলাকার। পাশে লিখব আবর্তিত। 3 চকচক করে এমন সকল বস্তু সোনা নয়। সকল আছে আর নয় আছে, ও বচন হবে। এলেপ করে ও বচন দিয়ে লিখব কোনো কোনো উদ্দেশ্য চকচকে বস্তু। চকচকে বস্তু নয় সোনা। পাশে লিখব বিবর্তনীয়। দেখো একে বিবর্তন করলে ও থাকলে আয় বচন হবে। এলেপ করে আয় বচন দিয়ে লিখব কোনো কোনো। দেখো বিবর্তনের উদ্দেশ্য এক হবে, তাহলে চকচকে বস্তু গুণের পরিবর্তন হবে হয়। বিধেয় পদের আগে অ বসবে, তাহলে অসোনা। পাশে লিখব বিবর্তিত। একে আবর্তন করলে আয় থাকলে আয় বচন হবে, অতএব চিহ্ন দিয়ে এলেপ করে আয় বচন দিয়ে লিখব কোনো কোনো। দেখো আবর্তনের উদ্দেশ্যবিধ স্থান পরিবর্তন করবে, তাহলে অসোনা হয় চকচকে বস্তু। পাশে লিখব আবর্তিত। আর অধিকাংশ ছাত্র পড়াশোনাতে অমনোযোগী। দেখো অধিকাংশ আছে, তাহলে আয় অথবা ও বচন হবে। সদার্থক হলে আয় বচন, অনর্থক হলে ও বচন। যেহেতু সদার্থক আছে আয় বচন হবে। এলেপ করে আয় বচন লিখব কোনো কোনো উদ্দেশ্য ছাত্র। তো ছাত্র হয় পড়াশোনাতে অমনোযোগী। পাশে লিখব বিবর্তনীয়। একে বিবর্তন করলে আয় থাকলে ও বচন হবে, তাহলে এলেপ করে ও বচন দিয়ে লিখব কোনো কোনো ছাত্র নয় পড়াশোনাতে মনোযোগী। পাশে লিখব বিবর্তিত। এবার একে আবর্তন করব। এবার আমরা জানি ও বচনে আবর্তন হয় না, তাহলে অতএব চিহ্ন দিয়ে লিখব ও বচনের আবর্তন সম্ভব নয়। সিধা আদর্শ আকারে রূপান্তরিত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো এবং প্রত্যেকটির বৈধতা বিচার করো। 1 কেবল সত্যবাদী ব্যক্তিরাই সৎ এবং সকল সত্যবাদী ব্যক্তি হন শ্রদ্ধেয়। সুতরাং সকল শ্রদ্ধেয় ব্যক্তি হন সৎ। তাহলে প্রথম কাজ সিদ্ধান্ত খুঁজে বের করা। সিদ্ধান্ত কোনটা?
সুতরাং এর পরের বাক্য, সকল শ্রদ্ধেয় ব্যক্তি হন সৎ। তাহলে দুটো বাক্য ফাঁকা রেখে আমরা সিদ্ধান্ত লিখবো। এ লেপ করে কি বচন হবে? এ বচন হবে। যে সকল শ্রদ্ধেয় ব্যক্তি হন সৎ ব্যক্তি। দেখো দুটো পদ পেলাম, একটা পক্ষপদ পেলাম আর একটা সাধ্যপদ পেলাম। এবার খুঁজবো এই শ্রদ্ধেয় ব্যক্তি আর কোন বাক্যে আছে। তাহলে সেই বাক্যটা কি হবে? অপধানাশ্রয় বাক্য হবে। দেখো সকল সত্যবাদী ব্যক্তি হন শ্রদ্ধেয়, তাহলে এই বাক্যটা হবে অপধানাশ্রয় বাক্য। কি বচন? এ বচন। সকল সত্যবাদী ব্যক্তি হন শ্রদ্ধেয় ব্যক্তি। দেখো আর বাকি আছে কেবল সত্যবাদী ব্যক্তিরাই সৎ, তাহলে এটা প্রধান আশ্রয় বাক্য হবে। কি বচন হবে? এ বচন। কিন্তু বচন করার সময় বাক্যের উদ্দেশ্য আর বিধেয় স্থান পরিবর্তন করবে। তাহলে সকল সৎ ব্যক্তি হন সত্যবাদী ব্যক্তি। তাহলে এবার কাজ চিহ্নিত করা। সত্যবাদী ব্যক্তি, সত্যবাদী ব্যক্তি আছে হেতুপদ এম, শ্রদ্ধেয় ব্যক্তি পক্ষপদ এস, সৎ ব্যক্তি সাধ্যপদ পি। এবার আমরা পরপর নিয়ম অনুসরণ করব। নিয়ম মানলে বৈধ হবে, না মানলে অবৈধ হবে। 1 নম্বর নিয়ম দেখো, দুটি আশ্রয় বাক্য নঙর্থক বচন হবে না। দেখো নঙর্থক বচন হয়নি, নিয়ম মেনেছে। 2 নম্বর নিয়ম দেখো, দুটি আশ্রয় বাক্য বিশেষ বচন হবে না। দেখো বিশেষ বচন হয়নি, নিয়ম মেনেছে। 3 নম্বর নিয়ম দেখো, যে প্রত্যেক নিয়ে 3টি পদ থাকবে। দেখো 3টি পদই আছে, না হলে কি হতো? M1 M2 হতো, P1 P2 হতো, S1 S2 হতো। 4 নম্বর নিয়ম দেখো, হেতুপদকে দুটি আশ্রয় বাক্যে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। তাহলে এ বচন উদ্দেশ্যে ব্যাপ্য হয়, বিধেয় অব্যাপ্য। এ বচনে ব্যাপ্য অব্যাপ্য, এ বচনে ব্যাপ্য অব্যাপ্য। দেখো হেতুপদ সত্যবাদী ব্যক্তি অপধান আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়েছে, নিয়ম মেনেছে। 5 নম্বর নিয়ম দেখো, যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না। দেখো পক্ষপদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি কিন্তু সিদ্ধান্তে ব্যাপ্য হয়েছে। দেখো নিয়ম মানেনি। নিয়ম কি ছিল? যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না, কিন্তু এখানে হয়েছে, তাহলে এটা অবৈধ পক্ষদোষ। তাহলে এবার আমাদের মূর্তি আর সংস্থান রাখতে হবে। তাহলে মূর্তি বলে পয়েন্ট করে লিখতে হবে মূর্তি। তাহলে মূর্তি কি হবে? মূর্তি হবে 3টে বচন পরপর হচ্ছে মূর্তি। সংস্থান রাখবো, এটা প্রধান আশ্রয় বাক্য, এটা অপ্রধান আশ্রয় বাক্য। প্রধান আশ্রয় বাক্যে প্রথমে পি আছে, তারপরে এম আছে। অপ্রধান আশ্রয় বাক্যে আছে এম আর এস। আমরা এম এম এ যোগ করব কোন সংস্থান? চতুর্থ সংস্থান, চতুর্থ সংস্থান। তাহলে দোষ বলে পয়েন্ট, দোষ। তাহলে কি দোষ হলো? যে অবৈধ পক্ষদোষ। এবার ব্যাখ্যা পয়েন্ট করে তোমরা এইভাবে লিখবে, উপরিক্ত যুক্তিটি নিরপেক্ষ ন্যায়ের উদাহরণ। যুক্তিটি অবৈধ পক্ষদোষ, কারণ ন্যায়ের নিয়ম হলো যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না। এই নিয়ম মানা হয়নি কেননা পক্ষপদ শ্রদ্ধেয় ব্যক্তি অপ্রধান আশ্রয় বাক্যের এ বচনের বিধেয় স্থান থাকায় ব্যাপ্য হয়নি, কিন্তু এই পদটি সিদ্ধান্তের এ বচনের উদ্দেশ্য স্থান থাকায় ব্যাপ্য হয়েছে। এইভাবে ব্যাখ্যা লিখতে হবে। 2 দাগ, এই ন্যায়টি অবশ্যই বৈধ কেননা সকল বৈধ ন্যায়ের মতো এটিও 3 পদ বিশিষ্ট। তাহলে প্রথম কাজ সিদ্ধান্ত খুঁজে বের করা, কেননা আগের বাক্য সিদ্ধান্ত। তাহলে দুটো বাক্য ফাঁকা রেখে আমরা সিদ্ধান্ত লিখবো এ লেপ করে। কি বচন হবে? এ বচন। এই ন্যায়টি হয় বৈধ ন্যায়। দেখো দুটো পদ পেলাম, একটা পক্ষপদ পেলাম আর একটা সাধ্যপদ পেলাম। এবার দেখবো এই ন্যায়টি আর কোন বাক্যে আছে। দেখো সকল বৈধ ন্যায়ের মতো এটিও 3 পদ বিশিষ্ট।
দেখো এখানে বৈধ ন্যায় 3 পদ বিশিষ্ট হবে, আবার এই ন্যায়টিও 3 পদ বিশিষ্ট হবে। তাহলে অপ্রধান আশ্রয় বাক্য হবে এ বচন। এই ন্যায়টি হয় 3 পদ বিশিষ্ট, আর প্রধান আশ্রয় বাক্য হবে এ বচন যে সকল বৈধ ন্যায় হয় 3 পদ বিশিষ্ট। তাহলে এই ন্যায়টা হচ্ছে পক্ষপদ এস, বৈধ ন্যায় সাধ্যপদ পি, আর 3 পদ বিশিষ্ট হেতুপদ এম। তাহলে এবার পরপর নিয়মগুলো অনুসরণ করবো, নিয়ম মানলে বৈধ হবে, না মানলে অবৈধ হবে। তাহলে 1 নম্বর নিয়ম দেখো, দুটি আশ্রয় বাক্য নঙর্থক বচন হবে না, দেখো হয়নি, নিয়ম মেনেছে। 2 নম্বর, দুটি আশ্রয় বাক্য বিশেষ বচন হবে না, দেখো বিশেষ বচন হয়নি, নিয়ম মেনেছে। 3 নম্বর নিয়ম যে প্রত্যেকটা 3টি পদ থাকবে, 3টি পদই আছে। 4 নম্বর নিয়ম হেতুপদকে দুটি আশ্রয় বাক্যে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। দেখো এ বচন উদ্দেশ্য ব্যাপ্য, বিধেয় অব্যাপ্য, ব্যাপ্য অব্যাপ্য, ব্যাপ্য অব্যাপ্য। দেখো হেতুপদ একবারও ব্যাপ্য হয়নি, তাহলে এটা অবৈধ এবং অব্যাপ্য হেতু দোষ। তাহলে আমরা মূর্তি লিখতে হবে, মূর্তি। তাহলে মূর্তি কি হবে? এ এ এ মূর্তি। সংস্থান একবার প্রধান আশ্রয় বাক্য, এটা অপ্রধান আশ্রয় বাক্য। তাহলে প্রধান আশ্রয় বাক্যে প্রথমে পি আছে, তারপরে এম আছে। অপ্রধান আশ্রয় বাক্যে আছে এস আর এম, এম এম এ যোগ কর, কোন সংস্থান? দ্বিতীয় সংস্থান। দোষ অবৈধ এবং অব্যাপ্য হেতু দোষ। ব্যাখ্যা পয়েন্ট করে তোমরা এইভাবে লিখবে, উপরিক্ত যুক্তিটি নিরপেক্ষ ন্যায়ের উদাহরণ, যুক্তিটি অবৈধ এবং অব্যাপ্য হেতু দোষ। কারণ ন্যায়ের নিয়ম হলো হেতুপদকে দুটি আশ্রয় বাক্যে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। এই নিয়ম মানা হয়নি, কেননা হেতুপদ 3 পদ বিশিষ্ট প্রধান ও অপ্রধান আশ্রয় বাক্যের এই বচন বিধেয় স্থান থেকে একবার ব্যাপ্য হয়নি, তাই যুক্তিটি উপরিক্ত দোষে দুষ্ট। ক্লাসটি ভালো লাগলে লাইক করো, তোমাদের বন্ধুদের শেয়ার করো, আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে পরের ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থেকো।